আসসালামু আলাইকুম। আমি মুক্তাদির রশিদ, পেশায় একজন সাংবাদিক। রোমিও স্পিকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের সাংবাদিকতায় আমি সম্ভবত সেই ২-১ জন সাংবাদিকের মধ্যে অন্যতম, যিনি খালেদা জিয়ার বাড়ি থেকে তাকে উচ্ছেদ করা হলে সাবেক প্রধানমন্ত্রী আ যে অবস্থা থেকে উনাকে গুলশানে চলে যেতে হয়েছিল, সেই বাড়িটা আ দেখার আমার সুযোগ হয়েছিল উচ্ছেদের পরে। এবং শেখ হাসিনা কে যখন গত ৫ আগস্ট আ ভারতে উনি পালিয়ে যান, তারপরে যে বাড়িটা রয়েছে গণভবন নামে পরিচিত, সেই বাড়িটাতেও আমি দেখেছি। গণভবনে আমি গিয়েছি ৫ তারিখে। গণভবন তখন রীতিমতো লুট চলছে। লুট বললে আসলে এটাকে ক্রিমিনালাইজ করা হবে। উনি উচ্ছেদ যাওয়ার পরে মানুষ তার ক্ষোভ প্রকাশে সেখান থেকে মাছ থেকে শুরু করে গবাদি পশু যা কিছু ছিল সব নিয়ে এসেছে। তারপরেও আমি কয়েকবার যাওয়ার সুযোগ পেয়েছি। সর্বশেষ আমি জানুয়ারি মাসে যখন গিয়েছি, তখন আমার উদ্দেশ্য ছিল সেটাকে রিপোর্ট করা এবং শেখ হাসিনা আসলে এই বাড়িতে, এই গণভবনে উনি কিভাবে কোথায় থাকতেন, সেই বিষয়ে একটা বিস্তারিত আ তথ্য অ আমার ধারণা নেয়া দরকার ছিল। অর্থাৎ উনি কোন রুমে থাকতেন, উনার বোন কোন রুমে থাকতো, উনার সন্তান বিশেষ করে সজীব ওয়াজেদ জয়, তারপরে পুতুল, সাইমা ওয়াজেদ পুতুল এবং অন্য যারা আসতেন তারা কে কোথায় কিভাবে থাকতেন। চলুন আমরা সেগুলো দেখে আসি। এটা হচ্ছে তার ঘর, যে ঘরে উনি থাকেন এই ঘরের সাথে একটি বারান্দা ছিল। আর এই ঘর থেকে উনি দরজা খুললেই একটা বড় স্টাডি থেকে যে তথ্যটা আমরা পেয়েছি, স্টাডি থেকে বেসিক্যালি যে লেকটা উনার বাসার পেছনে, সেই লেকটা দেখা যায়। এই লেকটা উনি মাছ ধরতেন, বিভিন্ন সময় উনার মাছ ধরার ছবিও দেখা গেছে। তবে আ এই লাইব্রেরির ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। লাইব্রেরিতে অনেক ধরনের ডকুমেন্ট ছিল। আমি যখন সর্বশেষ সেখানে ভিজিট করেছি, খুবই ইন্টারেস্টিংলি আমি সেখানে যেটা দেখেছি যে ওখানে খুবই গুরুত্বপূর্ণ, জাতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রয়েছে। আ আমি জানি না এখন সেগুলো অ যথেষ্ট গুরুত্ব সহকারে আ সংগ্রহ করা হচ্ছে কিনা। আ এখানে অনেকগুলো মনিটর ছিল। এই রুম থেকেই তিনি প্রায় ঢাকার কয়েকটি স্থান মনিটর করতেন। সেটার ভিতরে ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়, এটার মধ্যে ছিল ৩২ নম্বর, সুধা সদন, আ ধানমন্ডি ৩ এর এতে যে পার্টি অফিস, অর্থাৎ ধানমন্ডিতে যে আওয়ামী লীগের পার্টি অফিস এবং ৩২ নম্বরে যে অফিস, এই সবগুলোকেই উনি ওইখানে সিসিটিভি ক্যামেরা দিয়ে কানেক্ট করে ওখানে বসে উনি দেখতেন। এর পাশাপাশি উনি এখানে বই পড়তেন। উনার প্রচুর ভিডিও রেকর্ড ছিল। আমার যতটুকু মনে পড়ে আমি ওইখানে কিছু ডকুমেন্ট পেয়েছিলাম, কিছু ছবি আমি তুলে নিয়ে এসেছি এবং উনার রুমের থেকে ঠিক লাইব্রেরি ধরেন ১০ ফিট দূরত্ব, এর মাঝখানে একটা সিঁড়ি। সেই সিঁড়িতেই আসলে আমরা পেয়েছিলাম, আম আমি মানে খুবই ফরচুনেট, আমি ওইখানে পেয়েছিলাম টিউলিপ সিদ্দিকীর যে নির্বাচনী ফ্লায়ার। আম এর বাইরে আপনি শেখ হাসিনার যে টয়লেটটা দেখুন। টয়লেটটার ভেতরে টয়লেটের আ ভেতরে বিভিন্ন আ আ ফিটিংস গুলো খুব যে আ নতুন বা খুবই লাক্সারিয়াস সেটা মনে হয়নি। তবে অনেক ব্র্যান্ডের জিনিসপত্রের খোসা পড়েছিল। তার রুমের পরে আরেকটা ছোট রুম যেখানে উনি আসলে মাসাজ দিতেন বা উনি উনার শারীরিক কোনো অসুবিধা হলে সেগুলো ওই রুমটাতে উনি সময় কাটাতেন। উনার বেডরুমের পাশেই। তার পাশে একটা কিচেন। কিচেনের পরে হচ্ছে শেখ রেহানার রুম। সেই রুমটাতে শেখ রেহানা যখন আসতেন উনি এই রুমটা, আপনারা জানেন যে গুলশানে শেখ রেহানার একটা সুন্দর বাড়ি আছে। গুলশান ২ নম্বরে। তারপরে উনি যখন আসতেন তার জন্য একটা রুম রাখা হয়েছে। শেখ হাসিনা অনেক কিছুই নিজে রান্না করে খেতেন। উনার রুম থেকে খানিকটা দূরে গেলে এই ধরেন ১৫-২০ ফিট দূরে আ এখানে উনার কিছু সার্ভেন্ট কোয়ার্টার মতো ছিল এবং সেখানে উনার একটা মেয়ে উনি রেখেছিলেন যে তার খুব পার্সোনাল কাজগুলো উনার করে দেওয়া, উনার মাথাটা ব্যথা করলে মাথা বানিয়ে দেওয়া বা গা হাত পা যদি ম্যাসাজ করা লাগে সেগুলো করে দেওয়ার জন্য আম সেই মহিলাকে রাখা হয়েছিল। উনার যে রুমগুলো ঠিক তার অপোজিট সাইডে
হচ্ছে আবার কিছু রুম আছে একই রকমের। সেখানে ১ম এ আপনারা দেখছেন যে এটা হচ্ছে সাইমা ওয়াজেদ পুতুলের রুম। এই পুতুলের রুমটাকে পুতুল নতুন মানে খুবই রং করে সুন্দর করে সাজিয়েছিল। তার আম ডিজাইন করেছে। তার পরপরই হচ্ছে আ আ সজীব ওয়াজেদ জয়ের রুম। এই জয়ের রুমটার ভেতরে খুব যে কোনো কিছু আছে সেটা না। আমরা যখন গিয়েছি তখন একেবারে খালি রুম পেয়েছি। আর এই রুমটা হচ্ছে আম বলতে পারেন যে আ এর ভেতরে যে ফার্নিচার কি কেমন ছিল এগুলো আম আসলে আমরা দেখতে পাইনি। বিকজ এর বাইরে আমরা যে জিনিসগুলো দেখেছি যে আ নিচতলায় তো একটা বিশাল আয়োজন ছিল। আপনারা জানেন যে বড়, বড় ছবি এগুলো কিছুই আসলে থাকেনি। আ যেগুলো যেভাবে মানুষ পেরেছে নিয়ে গেছে অথবা কিছু জিনিস ভেঙে চুরে নষ্ট করে দিয়ে গেছে। উনি নিচতলায় আসলে উনার মানে বড় আ বসার জন্য বিদেশি গেস্টদের বসার জন্য ব্যবস্থা ছিল। আর উনি যে রুমে থাকতেন তার নিচেই একদম নিচেই আ ছোট, ছোট কয়েকটা রুম। তার ভেতরে উনার মিলিটারি সেক্রেটারির বসার রুম, এপিএস এর বসার রুম, উনার ফিজিশিয়ান এর জন্য একটা ব্যবস্থা। এরকমভাবে একেকটা করে রুম করা ছিল। যেটাতে আ যে রুমগুলো থেকে সরাসরি উনার কাছে যাওয়ার সবার পারমিশন ছিল না। উনার রুমে যাওয়ার উনি দোতলায় যেখানে থাকতেন তার পাশেই একটা সিঁড়ি ছিল। সেই সিঁড়ি দিয়ে উনি ওঠানামা করতে পারতেন। আর উনার লাইব্রেরিটা আমার খুব আগ্রহ ছিল যে লাইব্রেরির ভেতরে প্রচুর ডকুমেন্ট রয়েছে এবং তার বাবাকে যারা হত্যা করেছিলেন তাদের ব্যাপারেও এখানে ডকুমেন্ট রয়েছে। উনার মাঝে বিশেষ যে জিনিসটা আমাদেরকে আকর্ষণ করেছিল যে উনার দাঁতের চিকিৎসার জন্য যে আ ধরনের মেডিকেল চেয়ার প্রয়োজন হয় সেটাও ওইখানে ছিল। এটা দোতলায় ছিল না একতলায় ছিল এটা আমরা নিশ্চিত করতে পারিনি। তবে আমরা এটাকে বাইরে পড়ে থাকতে দেখেছি। এর বাইরে যে জিনিসটা খুব ইন্টারেস্টিং উনার মাসাজ একটা চেয়ার ছিল। যে মাসাজ চেয়ারটা দোতলায় থাকতো উনার রুমের পরে আমরা যেটা বলেছি যে রুম, তারপরে একটা টয়লেট এবং চেঞ্জিং রুম। তারপরে যে রুমটা ছিল ছোট একটা রুম, সেই রুমটাতে উনার এই রু সেই রুমটাতেই এই মাসাজ চেয়ারটা থাকতো এবং উনি ওখানে রেস্ট করার সময় মাসাজ চেয়ারটা ইউজ করতেন। মোটামুটি শেখ হাসিনা সম্পর্কে এবং শেখ হাসিনার আ ওইখানে কাপড়-চোপড় মেক্সিমাম মানুষ এগুলো নিয়ে গেছে। কতগুলো কিছু ফেরত দিয়েছেন কিনা আমরা জানতে পারিনি। তবে খুব ইন্টারেস্টিং লেগেছে যে আম এই পুরা বাড়িটার মধ্যে যে জিনিসগুলো মানে যেখানে যেভাবে ছিল সেইগুলো দিয়েই সম্ভবত ভবিষ্যতে যে মিউজিয়ামটা তৈরি করা হবে সেটা তৈরির প্রস্তুতি চলছে। তবে আমার কাছে বারবার মনে হয়েছে যে ওইখানে যে ডকুমেন্টগুলো ছিল যেখানে অনেক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বা রাষ্ট্রের কাজে আসতে পারে এরকম গুরুত্বপূর্ণ আ ডকুমেন্ট ছিল সেইগুলো হয়তো আ আমি মনে করি যে প্রিজার্ভ করা দরকার ছিল এম ভবিষ্যতে গবেষণার জন্য। এটা সংস্কৃতি মন্ত্রণালয় এখন দায়িত্ব নিয়েছেন। উনারা হয়তো এটা করবেন। সামনে বিশাল মাঠ। এই ছিল মোটামুটি শেখ হাসিনার বাড়ি। শেখ হাসিনার অর্থাৎ গণভবন যেটা উনি ওনার মতো করেই ব্যবহার করতেন এবং সেখানে ঘিরে তার এক ধরনের ভবিষ্যৎ হয়তোবা উনি স্বাভাবিক মৃত্যু হলে উনি ওইখানেই তার একটা কবর বা সমাধির ব্যবস্থা করতেন। কিন্তু বাস্তবতা হলো যে ওনাকে গত ৫ই আগস্ট পালিয়ে যেতে হয়। ভারতে তিনি অবস্থান করছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।